নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত রাশিয়ান ঔপন্যাসিক লিও টলস্টয়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প থ্রি কোশ্চেন্স। গল্পটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক লিও টলস্টয় সম্পর্কে। লিও টলস্টয়ের জন্ম 1828 খ্রিস্টাব্দে ও মৃত্যু 1910 খ্রিস্টাব্দে। তাঁর লেখা প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস ছিল চাইল্ডহুড, যা 1852 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাছাড়াও তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হল ওয়ার অ্যান্ড পিস, অ্যানা ক্যারেনিনা, দ্য ডেথ অফ ইভান ইলিচ, ফ্যামিলি হ্যাপিনেস ইত্যাদি। এগুলির মধ্যে ওয়ার অ্যান্ড পিস হল তার সবথেকে জনপ্রিয়তম উপন্যাস। তার জীবনের কিছু ঘটনা অ্যানা ক্যারেনিনা উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছে। লিও টলস্টয় বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন। তিনি 1910 খ্রিস্টাব্দের 20 নভেম্বর রাশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য ছোট গল্প থ্রি কোশ্চেন্স। কোনো এক সময়ে কোনো একজন জার মনে করেছিলেন যে যদি তিনি সব কিছু শুরু করার সঠিক সময়টা জানতে পারেন, কার কথা শোনা উচিত এবং কাকে এড়িয়ে চলা উচিত এটা যদি জানতে পারেন, এবং সর্বোপরি যদি তিনি সবসময় এটা জানতে পারেন যে কোন কাজটি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে তিনি কোনো কাজেই ব্যর্থ হতেন না। এই চিন্তা মাথায় আসার পর থেকেই তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে যে ব্যক্তি তাকে প্রতিটি কাজের সঠিক সময় কী, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা এবং কিভাবে তিনি জানতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, এটি বলতে পারবে, তিনি সেই ব্যক্তিকে প্রচুর পুরস্কার দেবেন। এরপর পণ্ডিত ব্যক্তিরা জারের কাছে উপস্থিত হলেন, কিন্তু তার প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিলেন। প্রথমটির উত্তরে কেউ কেউ বললেন যে প্রত্যেক কাজের সঠিক সময় জানার জন্য মানুষের উচিত মাস এবং বছরের একটি অগ্রিম ছক বানানো এবং সেটি কঠোরভাবে মেনে চলা। তাদের মত অনুসারে একমাত্র তাহলেই সব কাজ সঠিক সময়ে করা সম্ভব। অন্যরা মন্তব্য করলেন যে প্রতিটি কাজের সঠিক সময় আগে থেকেই বর্ণনা করা অসম্ভব, কিন্তু অলসভাবে সময় নষ্ট না করে যা ঘটছে সেগুলির দিকে নজর দেওয়া উচিত এবং যেটি সবচেয়ে প্রয়োজনীয় সেই কাজটি করা উচিত। এই বিষয়ে অন্যান্যরা বললেন যে যা ঘটছে তার দিকে যার যতই মন দিন না কেন, কোনো মানুষের পক্ষে প্রত্যেকটি কাজের সঠিক সময় সঠিকভাবে নির্বাচন করা সম্ভব নয়, কিন্তু তার উচিত জ্ঞানী মানুষের একটি উপদেষ্টা পরিষদ রাখা, যারা সব কিছুর সঠিক সময় স্থির করতে তাকে সাহায্য করবেন। কিন্তু বাকিরা আবার বললেন যে কিছু কিছু জিনিস আছে যেগুলি উপদেষ্টা পরিষদের আলোচনার জন্য অপেক্ষা করবে না এবং সেগুলি সম্পর্কে তক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে থেকেই জানতে হবে যে কী ঘটতে চলেছে। একমাত্র জাদুকররাই তা জানতে পারে এবং এই কারণেই প্রত্যেকটি কাজে সঠিক সময় জানার জন্য জাদুকরদের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয় প্রশ্নেরও নানা রকম উত্তর জানা গেল। কেউ বললেন যারের সবচেয়ে বেশি প্রয়োজন তার উপদেষ্টাদের, আবার কেউ বললেন পুরোহিতদের, চিকিৎসকদের কথাও বললেন অন্যরা। আবার কয়েকজন বললেন যে সৈনিকদের সবচেয়ে বেশি প্রয়োজন। তৃতীয় প্রশ্ন ছিল সবচেয়ে প্রয়োজনীয় কাজ কী। এর উত্তরে কিছু লোক বললেন যে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। অন্য কয়েকজন বললেন তা হলো যুদ্ধের কৌশল এবং অন্যদের মতে তা হলো ধর্মীয় পূজা পার্বণ। সমস্ত উত্তর বিভিন্ন হওয়ায় যার কারোর সঙ্গে একমত হলেন না এবং কাউকেই পুরস্কার দিলেন না, কিন্তু তার প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। ওই সন্ন্যাসী তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। সেই সন্ন্যাসী একটি বনাঞ্চলে বাস করতেন, যেখান থেকে তিনি কখনো কোথাও যেতেন না এবং তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করতেন না। তাই যার সাধারণ পোশাক পরলেন এবং সন্ন্যাসীর কুটিরে পৌঁছনোর আগেই ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন এবং তার দেহরক্ষী ছাড়াই একাই এগিয়ে গেলেন। যখন যার সেখানে গেলেন, সন্ন্যাসী তখন তার কুটিরের সামনের জমির মাটি খুঁড়ছিলেন। জারকে দেখে তিনি অভিবাদন জানালেন এবং মাটি খুঁড়তে লাগলেন। সন্ন্যাসী জরাগ্রস্ত এবং দুর্বল ছিলেন এবং যতবার তিনি কোদাল দিয়ে মাটিতে আঘাত করছিলেন এবং অল্প মাটি তুলছিলেন, ততবার তিনি হাঁপাচ্ছিলেন। জার তার কাছে গেলেন এবং বললেন, সাধু, আমি আপনার থেকে 3টি প্রশ্নের উত্তর জানতে এসেছি। কোনো কাজ সঠিক সময়ে করা আমি কিভাবে শিখব? কাদের আমার সবথেকে বেশি প্রয়োজন এবং তাই কাদের প্রতি আমার অন্যদের থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত? কোন ব্যাপারগুলি সবথেকে গুরুত্বপূর্ণ যাদের প্রতি আমার আগে মনোযোগ দেওয়া উচিত? সন্ন্যাসী জারের কথা শুনলেও কোনো উত্তর দিলেন না।
তিনি তার হাতের পাতায় থুতু ফেললেন এবং আবার মাটি খোঁড়া শুরু করলেন। জার বললেন, আপনি ক্লান্ত, কোদালটি আমাকে নিতে দিন এবং আমাকে আপনার হয়ে কিছুক্ষণ কাজ করতে দিন। সন্ন্যাসী বললেন, ধন্যবাদ। তিনি জারকে কোদালটি দিলেন এবং মাটির উপর বসে পড়লেন। দুটি বীজতলা তৈরির পর জার থামলেন এবং আবার তার প্রশ্নগুলি করলেন। এবারও সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না, কিন্তু উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কোদাল চাইলেন এবং বললেন, আপনি একটু বিশ্রাম নিন এবং আমাকে একটু কাজ করতে দিন। কিন্তু জার তাঁকে কোদাল না দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। 1 ঘন্টা কেটে গেল, তারপর আরেকটি ঘন্টা কেটে গেল। সূর্য গাছের পিছনে ডুবতে শুরু করলো এবং শেষে জার কোদাল দিয়ে মাটিতে আঘাত করে বললেন, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরের জন্য। আপনি যদি একটিরও উত্তর দিতে না পারেন তাহলে আমাকে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। সন্ন্যাসী বললেন, কেউ একজন ছুটে আসছে, চলুন দেখি লোকটাকে। যার পিছন ফিরে দেখলেন যে একজন দাড়িওয়ালা মানুষ জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসছে। লোকটি 2 হাত তার পেটে চেপে ধরা ছিল, তার হাতের নিচ থেকে রক্ত বেরিয়ে আসছিল। জারের কাছে পৌঁছে সে দুর্বলভাবে গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে পড়ে গেল। জার এবং সন্ন্যাসী লোকটির পোশাক খুলে দিলেন। তার পেটে একটি বড় ক্ষত ছিল। জার খুব ভালো করে ক্ষতস্থান পরিষ্কার করলেন এবং তার রুমাল ও সন্ন্যাসীর কাছে থাকা তোয়ালে দিয়ে সেটি বেঁধে দিলেন। কিন্তু এভাবে রক্তপাত বন্ধ হলো না এবং জার বারবার উষ্ণ রক্তে ভেজা তোয়ালেটি পাল্টাতে লাগলেন, ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলেন এবং আবার সেটি বেঁধে দিতে থাকলেন। অবশেষে যখন রক্তপাত বন্ধ হলো, লোকটি একটু সুস্থ হলো এবং পানীয় চাইল। জার পরিষ্কার জল এনে তাকে দিলেন। এর মধ্যে সূর্যাস্ত হয়ে গিয়েছিল এবং পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তাই সন্ন্যাসীর সাহায্যে জার আহত ব্যক্তিটিকে কুটিরের ভিতরে নিয়ে গেলেন এবং বিছানায় শুইয়ে দিলেন। বিছানায় শুয়ে লোকটি চোখ বুজল এবং চুপ করে শুয়েছিল। কিন্তু জার অনেকটা পথ হাঁটা ও সারাদিনের পরিশ্রমের ফলে এতই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি দরজার চৌকাঠের ওপর শুয়ে পড়লেন এবং এত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন যে গ্রীষ্মের ছোট রাত সহজেই কেটে গেল। সকালে যখন তার ঘুম ভাঙল, তিনি কোথায় ছিলেন বা উজ্জ্বল দৃষ্টিতে একভাবে তার দিকে তাকিয়ে বিছানায় শুয়ে থাকা দাড়িওয়ালা অদ্ভুত মানুষটি কে ছিল মনে করতে তার অনেক সময় লেগে গেল। দাড়িওয়ালা মানুষটি যখন দেখল জারের ঘুম ভেঙেছে এবং তিনি তার দিকে তাকিয়ে আছেন, তখন সে বলল, আমাকে ক্ষমা করুন। জার বললেন, আমি তো আপনাকে চিনিই না, তাই আপনাকে ক্ষমা করারও আমার কিছু নেই। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার সেই শত্রু যে আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। আমি জানতাম যে আপনি একাই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং আপনার ফেরার সময় আমি আপনাকে হত্যা করতে মনস্থ করেছিলাম। কিন্তু সমস্ত দিন কেটে গেলেও আপনি ফিরে এলেন না, তাই আপনাকে খুঁজতে আমি গোপন আস্তানা থেকে বেরিয়ে এলাম। এরপর আমি আপনার রক্ষীর সামনে পড়লাম এবং সে আমাকে চিনতে পারল এবং আমাকে আঘাত করল। আমি তাদের এড়িয়ে পালালাম, কিন্তু রক্তপাতের ফলে হয়তো মারাই যেতাম যদি না আপনি আমার আঘাতের শুশ্রূষা করতেন। আমি আপনাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বাঁচালেন। এখন আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চান, তাহলে আমি সবথেকে বিশ্বস্ত ভৃত্য হিসেবে আপনার সেবা করব এবং আমার ছেলেদেরও তাই করতে আদেশ করব। আমাকে ক্ষমা করুন। এত সহজে তাঁর শত্রুর সঙ্গে সমস্যা মিটে যাওয়ায় এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে জার খুব খুশি হলেন এবং তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, এই কথাও বললেন যে তাঁর নিজের ভৃত্যদের ও চিকিৎসককে তার চিকিৎসা ও সেবার জন্য পাঠাবেন এবং তার সম্পত্তি ফিরিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিলেন। আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে জার কুটির থেকে বেরিয়ে উঠোনে এলেন এবং চারপাশে দেখলেন সন্ন্যাসীকে খোঁজার জন্য। তার মনে হলো যাওয়ার আগে আরেকবার সন্ন্যাসীর কাছে তার প্রশ্নের উত্তর প্রার্থনা করা উচিত। সন্ন্যাসী তখন আগের দিন তৈরি বীজতলার সামনে হাঁটু মুড়ে বসে বীজ ছড়াচ্ছিলেন। জার তার কাছে গেলেন এবং বললেন, আমি শেষবারের মতো আপনার কাছে আমার প্রশ্নের উত্তর প্রার্থনা করছি, হে জ্ঞানী সন্ন্যাসী। সন্ন্যাসী বললেন, আপনি ইতিমধ্যেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তিনি তখনও তার শীর্ণ দুপায়ের উপর বসেছিলেন এবং সামনে দাঁড়ানো জারের দিকে তাকিয়েছিলেন। জার জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে উত্তর পেলাম? আপনি কি বলতে চাইছেন? সন্ন্যাসী বললেন, আপনি বুঝতে পারছেন না? গতকাল আমার অসহায়তা দেখে আপনার যদি করুণা না হতো এবং যদি আপনি আমার জন্য বীজতলাগুলি না খুঁড়তেন এবং নিজের পথে চলে যেতেন,
তাহলে ওই ব্যক্তি আপনাকে আক্রমণ করত এবং আমার সঙ্গে না থাকার জন্য আপনার অনুশোচনা হতো। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি 20 তলার মাটি খুঁড়ছিলেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম আমি, এবং আমাকে সাহায্য করাই ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তারপর যখন ওই লোকটি দৌড়ে এলো, তখন সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন আপনি তার সেবা করছিলেন, কারণ যদি আপনি ওর ক্ষতস্থান বেঁধে না দিতেন তাহলে ও আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই মারা যেতে পারত। তাই তখন সে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আপনি তার জন্য যা করেছিলেন তা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই মনে রাখবেন, একটিই সময় আছে যা গুরুত্বপূর্ণ, সেটি হলো এখন। যেহেতু একমাত্র এই সময়ে আমাদের কিছু করার ক্ষমতা থাকে, তাই এটি সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সবথেকে প্রয়োজনীয় মানুষ হলো সে যার সঙ্গে আপনি আছেন, কারণ কোনো মানুষই জানে না তার অন্য কারোর সঙ্গে আর কখনো কোনো প্রয়োজন থাকবে কি না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ব্যক্তির উপকার করা, কারণ একমাত্র এই উদ্দেশ্যেই মানুষকে ইহজীবনে পাঠানো হয়েছিল। তাহলে আজকের ভিডিওয় তোমরা শুনলে লিও টলস্টয়ের লেখা একটি পৃথিবী বিখ্যাত ছোট গল্প 3 কোশ্চেন্স। গল্পটিকে তোমরা তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লাইন বাই লাইন বঙ্গানুবাদ হিসেবেও পড়তে পারো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।